সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় নিয়ে বিএনপি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে না আসায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। আবার প্রার্থী ঘোষণার পর বিএনপির মধ্যে দ্বন্দ্ব সংঘাত ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত ৩০টির বেশি আসনে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামলাতে আবার নতুন করে জরিপের ভিত্তিতে বেশ কিছু আসনে প্রার্থী বদল করা হবে। এতে বিরোধ না থেমে আরও নতুন মাত্রা পেতে পারে। বিএনপির সাথে জোটে থাকা দলগুলোর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণার জন্য দলটির ওপর চাপ দেওয়া হচ্ছে। তারা মনে করছেন, প্রার্থী ঘোষণায় যত দেরি হবে ছোট দলগুলোর প্রার্থীরা নির্বাচন প্রস্তুতিতে ততই বিপাকে পড়বেন। তবে বিএনপির নেতারা বলছেন, শরিকদের আসন চূড়ান্ত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই লিয়াজো কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন। বিএনপি ৩ নভেম্বর ২৩৭টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। পরে মাদারীপুর ১ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। বাকি ৬৩টি আসনে প্রার্থিতার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। আসনগুলোতে প্রার্থী দেওয়া হয়নি। শরিক দলগুলোর নেতারা বলছেন, এখন নভেম্বর মাস চলছে, নির্বাচনের আগে সময় আছে ডিসেম্বর ও জানুয়ারি মাস। যুগপৎ আন্দোলনের শরিকদের মনোনয়ন নিশ্চিত না করায় তারা অস্থিরতার মধ্যে রয়েছেন। অনেকে নির্বাচনী এলাকায় সেভাবে কাজ করতে পারছেন না। আবার জোটের প্রধান দল হিসেবে সম্ভাব্য আসনগুলোতে শরিক দলের নেতারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সেরকম সহযোগিতা পাচ্ছেন না। তারা বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। অনেকে ব্যক্তিগতভাবে দলের নীতি নির্ধারণী নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, শরিকদের আসন নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। যারা শরিকদের সঙ্গে লিয়াজো করছেন তাদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসবেন। খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলগুলোর কাছ থেকে বিএনপি যে প্রার্থী তালিকা পেয়েছে সেটি বেশ বড়। জোট ও দলগুলোকে তালিকা সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। সে আলোকে ৬টি দলের জোট গণতন্ত্র মঞ্চ তাদের ১৪২ জনের প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করে ৫০ জনের নাম দিয়েছে। এভাবে অন্য দলগুলো প্রার্থী তালিকা ছোট করে জমা দিয়েছে। সে তালিকা ধরে বিএনপির নীতি নির্ধারণী নেতারা সম্ভাব্য প্রার্থীর জিতে আসার সম্ভাবনা যাচাই করে দেখছেন। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, দলের নীতি নির্ধারণী নেতারা নিজেরা শরিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থিতার বিষয়টি নানাভাবে বিচার বিশ্লেষণ করছেন। বিগত আন্দোলনে শরিক দলগুলোর নেতাদের ভূমিকা, তাদের রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ সরকার গঠনে তাদের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো প্রার্থিতার ক্ষেত্রে বিবেচনায় নিচ্ছেন। সে হিসেবে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের জন্য অন্তত ২৫টি আসন ছাড়ের কথা ভাবা হচ্ছে। এই হিসাবে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস নেই। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে লিয়াজোর দায়িত্বে রয়েছেন বিএনপির এমন একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য প্রাথমিকভাবে তারা ৩০টি আসন চিহ্নিত করেছেন। এর মধ্যে ৬টি দলের জোট গণতন্ত্র মঞ্চের শরিকদের ৫টি, জমিয়তে উলামায়ে ইসলামকে ৫টি, ১২ দলীয় জোটকে ৩টি, বাংলাদেশ জাতীয় পার্টিকে ২টি, গণ অধিকার পরিষদকে ২টি এবং এলডিপিকে ২টি আসন দেওয়া হতে পারে। এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরামকে ১টি করে আসন ছাড় দেওয়া হতে পারে। তাদের কাউকে কাউকে প্রার্থিতার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হলেও এখনও নাম ঘোষণা করা হয়নি। তবে প্রার্থিতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি জানান, নিজ এলাকা বগুড়া ২ আসন থেকে তিনি নির্বাচন করতে আগ্রহী, কিন্তু পত্রপত্রিকায় লেখা হচ্ছে তাকে ঢাকা ১৮ আসনে মনোনয়ন দেওয়া হতে পারে। আবার বগুড়ায় সেখানকার বিএনপির নেতারা নানা কথা ছড়াচ্ছেন। মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি তো এখন পর্যন্ত আমাদের একজনকেও বলেনি যে আপনারা নমিনেশন পাবেন। তারা কাকে কোথায় ভাবছে তার প্রস্তাব পেলে আমরা এ বিষয়ে কথা বলতে পারতাম। এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। যতই দিন যাচ্ছে মনোনয়ন নিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘাত ক্রমেই বাড়ছে। এমনকি মনোনয়ন ঘিরে সংঘর্ষে নিহতের ঘটনাও ঘটেছে। দীর্ঘদিন ধরে নিপীড়িত অনেক নেতা বঞ্চিত হওয়ায় তাদের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ থেকে এই সংঘাতের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সংঘাত নিরসনে দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে সঙ্গে প্রয়োজনে প্রার্থীদের নিয়ে বসে দ্বন্দ্ব নিরসনের পরামর্শ দিয়েছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী আমলে দলের জন্য নির্যাতিত হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী ও সমর্থক। গণতন্ত্রের উত্তরণের পথে আগামী নির্বাচন ঘিরে মনোনয়নকে দলের কাছে মূল্যায়িত হওয়ার অংশ হিসেবে দেখেছেন তারা। দীর্ঘদিনের নিপীড়িত নির্যাতিত এসব নেতাকে ঘিরে স্বপ্ন বুনছেন তাদের কর্মী সমর্থকরা, কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়া এবং
কোনো ক্ষেত্রে বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, যা শেষ পর্যন্ত কোথাও প্রাণঘাতী সংঘাতে রূপ নিয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই মনোনয়নের মাধ্যমে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেটি সম্ভাব্য, বিভিন্ন স্থানে এটির রদবদলও হতে পারে। তবে বিতর্কিত ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই এমন অনেক প্রার্থীর নাম ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থী পুনর্বিবেচনার দাবি উঠেছে তৃণমূল থেকে। বিক্ষোভ, মশাল মিছিল, সভা সমাবেশ ও মানববন্ধনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন অনেক মনোনয়ন প্রত্যাশী ও তাদের কর্মী সমর্থকরা। এছাড়া যেসব আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি সেগুলোর কিছুতে দলীয় প্রার্থীকে মনোনয়নের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। এর মধ্যে গত রোববার ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় তানজিন আহমেদ আবিদ নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির প্রার্থী ঘোষণার পর মাদারীপুর 1, মেহেরপুর 2, কুষ্টিয়া 3, চট্টগ্রাম 2 এর মধ্যে ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধান খেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে রিভিউ আবেদন করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তার অভিনব এই প্রতিবাদ ইতোমধ্যেই দল ও দলের বাইরে সাড়া ফেলেছে। এছাড়া বক্তব্যের শেষে আওয়ামী স্টাইলে জয় বাংলা স্লোগান দিয়ে মনোনয়ন হারিয়েছেন মাদারীপুর 1 আসনের কামাল জামান মোল্লা। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে 90 বছর বয়সী সাবেক সচিব মুশফিকুর রহমানের নাম ঘোষণা করেছে বিএনপি। অভিযোগ রয়েছে দীর্ঘ 17 বছর রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে তিনি ছিলেন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। কানাডার নাগরিক সাবেক এই সচিব সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। এ নিয়ে দলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। টাঙ্গাইল 3 আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন ঘোষণা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। কেন্দ্রীয়ভাবে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষিত হওয়ায় এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আসনটিতে এবার মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে। এরপর থেকেই লাগাতার আন্দোলন করে যাচ্ছেন সাবেক মন্ত্রী, 4 বারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীরা জানান, যে পর্যন্ত এই আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন না হবে সেই পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। জানতে চাইলে লুৎফর রহমান খান আজাদ আমার দেশকে বলেন, 37 বছর ধরে দলের সঙ্গে আছে, তবে এই মনোনয়ন নিয়ে মন্তব্য করতে রাজি নই। মনোনয়নের মাধ্যমে নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে আজাদ বলেন, জন আকাঙ্ক্ষা আদৌ পূরণ হয়নি, তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে এটি চূড়ান্ত নয়, সম্ভাব্য তালিকা। প্রয়োজনে অদল বদল হতে পারে। এখন দলের হাইকমান্ড বিষয়টি বিবেচনা করবে, সে সময় পর্যন্ত অপেক্ষা করব। সংঘাত নিরসনে এখন দলকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপ্রধান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তিনি আমার দেশকে বলেন, বিএনপির একটু সহানুভূতিশীল হওয়ার সুযোগ আছে, কারণ দীর্ঘদিন তারা নানা রকম নির্যাতন অত্যাচার সহ্য করে রাজনীতি করেছেন। এ কারণে তারা তো মনোনয়ন চাইতেই পারেন, কিন্তু দলের পক্ষে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হচ্ছে না। দল অনেক কিছু বিচার বিশ্লেষণ করছে, পুরোটাই নির্ভর করবে দলের উপর। ডক্টর সাব্বির বলেন, তারা যদি সমঝোতা করে আলাপ আলোচনা করে নিবৃত্ত করতে পারে তবে সেটি বরং দলের জন্য ভালো। অন্য কোনোভাবে দল পুরস্কৃত করে তাদের ম্যানেজ করার চেষ্টা করতে পারে, এটা দলকেই করতে হবে। এক্ষেত্রে মনোনয়ন বঞ্চিত এসব নেতার অবদানকে স্বীকার করে তাদের গুরুত্ব দিয়ে বোঝাতে হবে বলে মনে করেন ডক্টর সাব্বির। তিনি বলেন, সবাইকে তো একসঙ্গে খুশি করা যায় না, কিন্তু তাদের বোঝানোটা মনে হয় দলের জন্য কঠিন কোনো কাজ নয়। তারপরও দলের মধ্যে 2-1 তো থাকেন যারা কিছু মানতে চান না, তারা বিদ্রোহী প্রার্থী হবেন, সেটাও দলকে চূড়ান্তভাবে সহ্য করে নিতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।